বাংলাদেশে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে ব্যবস্থাটা অনুসরণ করা হয়, 17টি সংশোধনী হয়েছে, তার অধিকাংশ সংশোধনীর কারণ কতটা জাতীয় এটা নিয়ে আপনারা প্রশ্ন করতেই পারেন। তদুপরি কেবলমাত্র 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধিত হয়েছে। সংবিধান এমনকি সংশোধিত হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। আমি মোটেই এক্সাজারেট করে কিছু বলছি না, আমি একটা উদাহরণ দেই। পঞ্চদশ সংশোধনী করার জন্য জাতীয় সংসদের একটা কমিটি করা হয়েছিল, তাতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের সদস্যরা ওইখানে বিরোধী দলের পক্ষ থেকে ছিল না। সেই কমিটি, যাতে সুরঞ্জিত সেনগুপ্ত সদস্য ছিলেন, 25-26টা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। এর কিছু কিছু শর্ত আরোপ করা হবে, যেমন 90 দিনের বেশি এটা থাকতে পারবে না, কেন 2007-8 সালে এটা 2 বছর থেকেছে, এটা বেঁধে দিতে হবে এবং বিদেশে কোনো চুক্তি করতে পারবে না। একটা বৈঠকে সেটা পরিবর্তিত হয়েছে, একটা বৈঠকে। সেই বৈঠকটা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে বাংলাদেশে পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছে, এটা আপনাকে আমি বলে দিতে পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। সংবিধান সংশোধনের এই ব্যবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে আপনি কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারবেন না। সে কারণে বলা হয়েছে 2/3 অতিরিক্ত হিসেবে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। দেখা গেছে বাংলাদেশে 42-43% বেশি কেউ ভোট পান না, কোন দল পান না। তার মানে যদি 100 জনের একটা উচ্চকক্ষ তৈরি করা হয়, সেখানে 42, 43, 44, 45 জন হতে পারে, কিন্তু এক দল ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারবে না। তাকে অন্তত পক্ষে 5 জন, 6 জন, 4 জন, 3 জন হলেও লাগবে, 51 জন লাগবে তার। এই 3 জনকে গিয়ে তার বোঝাতে হবে যে ভাই, এই জিনিসটা আমরা করতেছি দেশের জন্য। কারণ বাংলাদেশে এরকম সংবিধান সংশোধনী হয়েছে যেখানে একজন মাত্র ব্যক্তি সুবিধা পেয়েছে। একদিকে একজনের ইচ্ছায় সংবিধান সংশোধিত হয়েছে, আরেকদিকে আরেক সংশোধনী হয়েছে একজনকে সুবিধা দেওয়ার জন্য। এই ব্যবস্থা পরিবর্তন না করে আপনি সাংবিধানিকভাবে ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করবেন কিভাবে? সেই জন্যই উচ্চকক্ষের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধনী ছেলে খেলায় পরিণত যাতে আর না থাকে, সেটা বন্ধ করা দরকার। দ্বিতীয় যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংখ্যাগরিষ্ঠতায় নিম্ন কক্ষে, সেটাই স্বাভাবিক আপাত দৃষ্টে। আমরা বলেছি নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আলাদা করে রাষ্ট্রপতিকে নির্বাচিত হওয়ার জন্য যে ভোট, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তাতে কি হবে? তাতে আমরা অতীতে যে ধরনের রাষ্ট্রপতি মনোনয়ন দেখেছি, কে কাকে সালাম করেন অথবা করেন না তার ভিত্তিতে, সেইটা বন্ধ করা যাবে। অন্তত পক্ষে 7 জন ব্যক্তি, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম আমরা রাষ্ট্রপতি হিসেবে পাব। তৃতীয় আরেকটা কারণে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনি যদি সবগুলো অবাধ নির্বাচন দেখেন, কোন দল একদিকে যেমন 42-43% পায় না, তেমন অসংখ্য দল আছে যারা 5%, 6%, 7% ভোট পান। তো এই যে 5%, 6%, 7% লোক রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা কেন থাকবে না? সে কারণেই বলা হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ 100 জনের এই আসনে 5% পেয়ে 5টি আসন তাদের পাওয়ার সুযোগ থাকবে।
তাতে করে কি হবে, আপনি বহু মত এবং বহু পথ একত্রে আসবে, আলাপ আলোচনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা থাকবে। গণতন্ত্রের জন্য সেটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেটা সাহায্য করবে। এই কারণেই উচ্চকক্ষ গঠনের ব্যাপারে কোন রকম দ্বিমত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। কিভাবে হবে সেটা নিয়ে খানিকটা মতভিন্নতা সত্ত্বেও জুলাই জাতীয় সনদে এটা উল্লেখিত আছে যে সকলের প্রতিনিধিত্বশীল একটা উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা দরকার। আমরা নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল, একজন ন্যায়পালের প্রস্তুত করেছেন, সেজন্য ন্যায়পাল, এই সমস্ত নিয়োগে একই সঙ্গে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সকলকে অন্তর্ভুক্ত করে পার্লামেন্টের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর প্রস্তাব করেছি, যেটা রাজনৈতিক দল অধিকাংশ একমত আছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সঙ্গে আপনারা কম বেশি হয় ভোটার হিসেবে অথবা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যুক্ত। যারা জনসমাজের প্রতিনিধি তারা দেখেছেন কি ঘটেছে। মূল সমস্যাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তৈরি করার কোনো স্থায়ী ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। সেই কারণে প্রস্তাব করা হয়েছে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি করে তার মাধ্যমে যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেয়া হয়। এইগুলি হচ্ছে আসলে জুলাই সনদের বিষয়। জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সচিবালয় প্রতিষ্ঠাও করা হয়েছে। আপনারা বলতে পারেন যে তাহলে গণভোটের প্রয়োজনটা কি? গণভোটের প্রয়োজন এই কারণে যে এটা এখন যেহেতু অধ্যাদেশ হিসেবে এটা করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পর তা যদি 30 দিনের মধ্যে উপস্থাপিত না হয়, তাহলে এই যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের যে সেক্রেটারিয়েট তৈরি করা হয়েছে, এইটা কিন্তু বাস্তবে আর থাকবে না। এটা স্থায়ী রূপ দিতে হলে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এর আর কোনো বিকল্প নেই। কেউ কেউ প্রশ্ন তোলেন যে গণভোটে যদি এটা হ্যাঁ হয় রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য থাকবেন কিনা। নৈতিক বিবেচনায় যদি বলেন 9 মাসের বেশি সময় ধরে সকলের সামনে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো যে চুক্তিতে সই করেছেন এবং অঙ্গীকার করেছেন, সেটার থেকে তারা চাইলেই সরে আসতে পারবেন। আপনাদের হাতে যে জুলাই সনদে কপি দেয়া হয়েছে সেটা কালো কালিতে ছাপা, কিন্তু হাতে নেবার সময় মনে করে দেখবেন এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের। কালো কালিতে ছাপা হলেও রক্তের অক্ষরে লেখা জুলাই সনদের সঙ্গে রাজনৈতিক দলগুলো যারা নিজেরা আলাপ আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছেন, অঙ্গীকার করেছেন, তারা চাইলেই সেটার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারবেন বিজয়ী হওয়ার পর। দ্বিতীয় বিষয় হচ্ছে আইনি বিষয়। যে কোনো অ্যাসেম্বলি, যে কোনো পার্লামেন্ট যে কোনো কিছু অ্যামেন্ড করতে পারে, তার অ্যামেন্ডিং পাওয়ার আছে, কিন্তু আরেকটা পাওয়ার তাকে দেয়া যায়, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা জনগণের পাওয়ার। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 অনুচ্ছেদে আছে সমস্ত কিছুর উপর জনগণের ইচ্ছা। জনগণের সেই ইচ্ছা 24শে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত হয়েছে। এই গণভোটের মধ্য দিয়ে যদি তা সম্মতি লাভ করে, তাহলে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করার ক্যাপাসিটি আগামী পার্লামেন্টের হবে। যে কারণে আমরা বলেছি এটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ। 180 দিনের জন্য এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। ওই 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে
তারা প্রয়োজনীয় সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন, পুনর্লিখন যা যা প্রয়োজন হবে তারা করবে। তারা অঙ্গীকার করেছেন, স্বাক্ষর করেছেন। ফলে অনেকেই আরেকটা প্রশ্ন করেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এই কারণে যে কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে এসছে এবং বাইরেও কিছু কিছু কথা শুনতে পাই। বলে যে 4টা প্রশ্নের একটা উত্তর চাওয়া হয়েছে কেন? 4টা প্রশ্নের একটা উত্তর চাওয়া হয় নাই, ভুল বুঝলেন। 4টা বিষয়ের ব্যাপারে আপনাকে জানিয়ে বলা হচ্ছে এইসব পরিবর্তনের ব্যাপারে আপনি একমত হচ্ছেন কি হচ্ছেন না। 4টা বিষয়ের 4টা প্রশ্ন ডিফারেন্ট। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। এখন বলে যে তাহলে তো আরো বিপদ তৈরি করলেন, অনেকগুলো বিষয়ের জন্য একটা প্রশ্ন করছেন। তাদের আমার মাঝে মধ্যে প্রশ্ন করতে ইচ্ছা হয় এবং আমি নিশ্চিত তারা জানেন বাংলাদেশে অতীতে যখন কোন ভোট হয়েছে তারা কি বিস্তৃত হয়েছে? 18 দফা এবং 19 দফার উপর গণভোট হয়েছিল। এখন 18টা দফার 17টা একমত, একটাতে একমত। আমি কি করব এই প্রশ্ন কেউ করেছিলেন? 19 দফার সময় কেউ কি বলেছিলেন 16টার সঙ্গে একমত, 3টার সঙ্গে একমত না, আমি কি করব? করেন নাই, করেন নাই, কারণ এটাই স্বাভাবিক। পার্থক্যটা হচ্ছে ওই সময় ওই সমস্ত গণভোটে এর ভিত্তিতে বলা হয়েছিল যে জিয়াউর রহমান সাহেব অথবা HM এরশাদ ক্ষমতায় থেকে এগুলি বাস্তবায়ন করবেন। প্রফেসর ইউনূসের সরকার তা বলছেন না, বলছে এইটা যদি আপনারা অ্যাপ্রুভ করে দেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসবে, ইউনূস সাহেবের দল নেই, যারাই ক্ষমতায় আসবে তারা যেন এগুলি বাস্তবায়ন করে তার নিশ্চয়তা বিধান করা। এখন 4টা বিষয়ের বা ধরুন 48টা বিষয়, এখন যদি 48টা বলি তখন আবার কেউ কেউ বলবেন এত কিছু। আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। তিউনিসিয়াতে 2022 সালে একটা নির্বাচন হয়েছিল, সেখানে গোটা সংবিধান জনগণের সামনে উপস্থাপন করে বলা হয়েছিল আপনারা একমত হবেন কি হবেন না। 140টা অনুচ্ছেদ ছিল। আপনার কি মনে হয় যে 140টা অনুচ্ছেদের 138টায় একমত, 2টায় দ্বিমত? এই কারণে ভোট দেওয়া নিয়ে কেউ কেউ খুব বিপদে পড়ে গিয়েছিলেন। বড় রকমের সাংবিধানিক যখন সংস্কার হয় তখন এইরকম ভাবেই হয়। তুরস্কে 2017 সালে যে গণভোট হয়েছিল তাতে 18টা বিষয় ছিল, 18টা অনুচ্ছেদ পরিবর্তন করার কথা বলা হয়েছিল, কিন্তু মূল প্রশ্নটা ছিল একটাই, হ্যাঁ অথবা না। এবং এই হ্যাঁ নার মধ্যে ওই 18টায় নির্বাহী বিভাগের ক্ষমতা বেড়েছে, বিচার বিভাগের ক্ষমতা কমেছে, আইনসভার ক্ষমতা কমেছে, সব মিলে একটা প্যাকেজ। তুরস্কের সেই গণভোটের মূল বিষয় ছিল নির্বাহী বিভাগকে আপনি কি অনেক ক্ষমতা দিতে চান, দিলে এই ঘটবে। জনগণ হ্যাঁ বলেছে, বাস্তবায়িত হয়েছে। খুব টাইট কম্পিটিশন হয়েছে, 51-49। কিংবা ধরুন কেনিয়াতে 2010 সালে একটা সংবিধান অনুমোদনের জন্য জনগণের সামনে দেওয়া হয়েছিল, 260টা অনুচ্ছেদ ছিল। কারণ সবগুলি মিলিয়ে একটা 1991 সালে বাংলাদেশে আমরা যে গণভোট করেছিলাম, যার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি ব্যবস্থার থেকে সংসদীয় ব্যবস্থা এসেছিলাম, তাতে কি কেবল একটা মাত্র অনুচ্ছেদের পরিবর্তন ঘটেছিল? তা তো ঘটে নাই, কিন্তু আমরা কেবল সিম্পল উত্তরটা দিয়েছিলাম। সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় টেলিভিশনে বক্তৃতা দিয়ে সবাইকে অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন যেন তারা ইতিবাচক ভোট দিয়ে এই সংস্কার অর্থাৎ ওই সংশোধনী বিজয়ী করে, হ্যাঁ ভোট বিজয়ী করে। এবং সেটা বিজয়ী হয়েছিল। কেউ কেউ বলছেন
যে থ্রেশহোল্ড আছে কিনা, কত পার্সেন্ট পেলে আমরা বুঝবো। 1991 সালে 35% মাত্র ভোট পড়েছিল। যে কোনো রকম ভোটে যেটা হয় এক্ষেত্রেও সেটা হবে। আমরা আশা করছি অনেক লোক ভোট দেবেন। আপনারা যদি বলেন, বোঝান লোকজনকে যে এই পরিবর্তনগুলো তারা চান কি চান না, আমি নিশ্চিত তারা চান। আপনারা সেটা বোঝাতে উৎসাহী হচ্ছেন কিনা, আগ্রহী হচ্ছেন কিনা, চেষ্টা করছেন কিনা। কারণ রাষ্ট্র বদলের এই সুযোগ, এই সংস্কারের এই সুযোগ গত 54 বছরে আসে না। বাংলাদেশের কখনোই সংবিধান নিয়ে, আইনসভার বিষয় নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে এত ব্যাপক আকারে রাজনৈতিক দলগুলো এবং জনগণের অংশগ্রহণের আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো সংস্কার প্রচেষ্টা নেওয়া হয় নাই অতীতে। ফলে জনগণের অংশগ্রহণের আরেকটি মাত্রা হচ্ছে গণভোট। অনেকে আমাদেরকে বলেন যে আসলে গণভোটের বিষয়টা সাধারণ জনগণের কাছে একটু অস্পষ্ট। সেটাই স্বাভাবিক। 37 বছরের কম বয়স্ক ভোটারের সংখ্যা হচ্ছে মোট ভোটারের প্রায় 5 কোটি। 13 কোটি ভোটারের 5 কোটির বয়স 37 বছরের নিচে। তারা গত 15-16 বছরে ভোট দেয় নাই। গণভোট তো অনেক দূরের কথা। ফলে তাদের উৎসাহিত করতে হবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটার ব্যাপারে অনাস্থা তৈরি হয়েছে গত তিনটি তথাকথিত নির্বাচনের জন্য, নির্বাচনী প্রহসনের জন্য। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে যারা প্রথমবারে ভোট দিতে চাচ্ছেন, ভোট দেওয়ার জন্য এলিজিবল হয়েছে, তাদের উৎসাহিত করুন।